আচ্ছা, ওয়েলকাম সবাইকে। আমরা শুরু করব আমাদের আজকের সেশন। একটু দেরি হয়ে গেল, সরি এর জন্য, কারণ আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল এই জন্য। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে সিজোফ্রেনিয়া অ্যান্ড আদার সাইকোটিক ডিসঅর্ডারস, আর এর সাথে আমরা অ্যান্টিসাইকোটিকটাও পড়াবো, তবে অ্যান্টিসাইকোটিকটা সম্পূর্ণ নেক্সট সেশনে যেতে হবে আর কি। আচ্ছা, যে বিষয়টা প্রথমে বলে রাখি, আগে এক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ যে তারা আসলে এই যে আপদকালীন এরকম একটা ব্যবস্থা করেছে সবার জন্য, যেটা আসলে সবার জন্য একটু অবশ্যই উপকারী। আর সেই সাথে আরেকটি কথা বলে রাখি যে এটা কিন্তু আসলে একটা মানে আপদকালীন ব্যবস্থায়, এটা কিন্তু এরকম না যে তোমাদের নর্মাল ক্লাসের এটা বিকল্প হতে পারে। কাজেই যে এই ভিডিওগুলো থাকবে অনলাইনে, এই জন্য আমি ভবিষ্যতে যখন আমার ক্লাস করার সময় হবে তখন ক্লাসে যাব না, এই ধরনের চিন্তা ভাবনা যেন কারো মাথায় না আসে। হ্যাঁ, কারণ ক্লিনিক্যাল ক্লাসের বিকল্প কিন্তু আসলে কোনো কিছুই না। আমরা প্রযুক্তিতে এখনো অতদূর পৌঁছাইতে পারি নাই যে আসলে আমাদের ক্লিনিক্যাল ক্লাসের বিকল্প হবে কোনো কিছু। তো ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে সাইকিয়াট্রির খুবই তোমাদের সবারই পরিচিত একটা ডিজিজ, সেটা হচ্ছে গিয়ে সিজোফ্রেনিয়া। হ্যাঁ, সিজোফ্রেনিয়াকে এটার নাম সিজোফ্রেনিয়া আমরা বলি, অনেকে আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করে যে স্কিজোফ্রেনিয়া। তোমরা অনেক জায়গায় শুনবা যে এটার নাম উচ্চারণ করে স্কিজোফ্রেনিয়া। তো স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া দুটো একই জিনিস। এটাকে যদি আমরা WHO যে ICD-10 তোমরা জানো যে ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজ, এটা 10th ভার্সন এখন চলছে, সেখানে এটাকে কোডিং করা হয় F20। ICD-10 সম্বন্ধে তোমরা জানো কিনা আমি জানি না, আমি ক্লাস নিতে গিয়ে দেখেছি অনেকে ICD-10 সম্বন্ধে জানে না, আসলে এগুলো একটু জানতে হবে এখন। হ্যাঁ, ICD-10টা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজ। তারা পৃথিবীতে যত ধরনের ডিজিজ আছে সবগুলোকে একটা কোডিং এর মধ্যে নিয়ে এসেছে। এগুলা পরবর্তীতে হয়তো বা অ্যানালাইটিক পারপাজে সুবিধা হয়, বা সারা পৃথিবীতে এক এক ডিজিজ এক এক নামে পরিচিত হয়, তো কোডিং করা থাকলে এগুলো সুবিধা হয়। এজন্য এই সিজোফ্রেনিয়া, আমাদের সাইকিয়াট্রিক যে ডিজিজগুলো সেগুলো সব এফ কোড দিয়ে তৈরি। এফ দিয়ে যত F00 থেকে F99 এর মধ্যে যত ডিজিজ, এগুলো সব সাইকিয়াট্রিক ডিজিজ। তার ভিতরে F20 এটা হচ্ছে সিজোফ্রেনিয়া। তো সিজোফ্রেনিয়াটা আসলে যদিও খুবই গুরুতর একটা মানসিক অসুখ, আমরা বলি যে একটা মেজর সাইকোটিক ডিসঅর্ডার, কিন্তু এর প্রিভ্যালেন্স যদি আমরা দেখি তাহলে আসলে প্রিভ্যালেন্স কিন্তু আসলে খুব বেশি হয় না। যেমন প্রতি 1000-এ বছরে মাত্র 5 জন মানুষের সিজোফ্রেনিয়া হয়। আর মেল ফিমেল রেশিওটা মেলে কিছুটা বেশি, 1.4:1। এগুলো খুব বেশি মনে রাখার জন্য না, জাস্ট জিনিসটা সিনারিওটা জানার জন্য আর কি। হ্যাঁ, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যে সিজোফ্রেনিয়া কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে তোমরা যদি দেখো যে মর্টালিটি, সুইসাইড ইজ দ্য মোস্ট কমন কজ অফ প্রিম্যাচিউর ডেথ ইন সিজোফ্রেনিয়া অ্যান্ড ইট অ্যাকাউন্টস ফর 10% অফ অল ডেথ ইন সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়াতে যেসব রোগী মারা যায়, সাধারণত ন্যাচারাল ডেথ হয় বা এমনিতেই মারা যায়, এই সিজোফ্রেনিয়াতে যে রোগীগুলো মারা যায় তার 10% কিন্তু সুইসাইড করে। তো কাজেই যেহেতু এটা একটা মেজর সাইকোটিক ডিসঅর্ডার, কাজেই অ্যাজ এ মেডিকেল গ্র্যাজুয়েট তোমাকে এটা সম্বন্ধে কিছু ধারণা নিতে হবে, আর পরীক্ষার বিষয় সেটা তো থাকবেই। তো সিজোফ্রেনিয়ার অনেকগুলো টাইপ আছে, আবার এই টাইপগুলো নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাবো না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। এই মোটামুটি 9টা-10টা টাইপের সিজোফ্রেনিয়া আমরা ICD-10 অনুযায়ী ভাগ করে থাকি। এখন সিজোফ্রেনিয়া যদি আমরা ডায়াগনোসিস করি, কিভাবে ডায়াগনোসিস করব, সিজোফ্রেনিয়ার সিমটম কি, এটার ক্ষেত্রে যদিও এখানে লেখাটা অনেক বড়, কিন্তু এত বড় করে বা এত জটিল করে তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। খুব সহজ কথায় মনে রাখবা যে 5টা সিমটম থাকবে, 5 সিমটমস। হ্যাঁ, এই 5টা সিমটমের ভিতরে যে কোনো 2টা বা তার বেশি সিমটম থাকবে। শুধু এইটুকু কথা একটু মোটা দাগে মনে রাখো, বাকিগুলো এগুলো মনে রাখার দরকার নেই, কখনো সময় হলে পড়ে নিও। 2টা বা তার বেশি সিমটম থাকতে হবে। কোন 2টা? এই যে নিচে 5টা সিমটম দেওয়া আছে, এই 5টার মধ্যে যে কোনো 2টা বা তার বেশি। 1 নম্বরটা হচ্ছে ডিলিউশন। আমরা গত দিনের ডিলিউশন নিয়ে আলোচনা করেছি, ডিলিউশন কি এবং ডিলিউশনের টাইপ গুলো কি। সেকেন্ড হচ্ছে গিয়ে হ্যালোসিনেশন। যে হ্যালোসিনেশনটা কি সেটাও আমরা আলোচনা করছি। আর থার্ড হচ্ছে গিয়ে ডিসঅর্গানাইজড স্পিচ। ডিসঅর্গানাইজড স্পিচটা কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো।
এরপরে গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার নাম্বার 4, আর নাম্বার 5 হচ্ছে কি নেগেটিভ সিমটমস। এই যে 5টা সিমটম, এই 5টা সিমটমের ভিতরে যে কোনো 2টা বা তার বেশি। আমরা ডিলিউশন হ্যালোসিনেশন নিয়ে গতদিন অলরেডি আলোচনা করেছি। এখন আমরা একটু দেখব যে হোয়াট ইজ ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। হ্যাঁ, ডিসঅর্গানাইজড বিহেভিয়ারটা কি। খুব সহজ করে মনে রাখো এই কয়েকটা কথা, যে ডিসঅর্গানাইজড বিহেভিয়ারটা হলো এমন একটা বিহেভিয়ার যেটা খুবই আনপ্রেডিক্টেবল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট। আনপ্রেডিক্টেবল যেটা আসলে আশা করা যায় না। যেমন ধরো যে এখন তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, ধরো যে আমরা ফিজিক্যালি আমরা ক্লাস নিচ্ছি, আমরা রিয়েলি ক্লাস নিচ্ছি। তো ক্লাসের ভিতরে তোমরা মেডিকেল স্টুডেন্ট, তোমার অ্যাপ্রন পরে আসার কথা, তোমার ব্যাগ থাকার কথা, বই থাকার কথা। এখন দেখা গেল যে ক্লাসের ভিতরে কেউ তার বিয়ের শেরওয়ানি পরে চলে আসলো। কেন তুমি এটা করলা? যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এটা কেন করলা, সে এটা কোনো অ্যান্সার দিতে পারতেছে না, যে না আমার ইচ্ছা হয়েছে আমি পরে আসছি। তো বিয়ের শেরওয়ানি পরে ক্লাসে চলে আসাটা, এটা তো আসলে কোনো কিছুতেই আসলে এটা প্রেডিক্টেবল না, একটা আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার। হ্যাঁ, তারপরে তোমরা ধরো চিন্তা করো যে হঠাৎ করে একজন মেডিকেল স্টুডেন্ট বা ধরো একজন অন্য কোনো স্টুডেন্ট, সে হঠাৎ করে ডাস্টবিনের ভিতরে বসে ময়লা নিয়ে ঘাটাঘাটি করছে। জিজ্ঞেস যদি করা হয় যে কেন করলা বা তুমি এটা কেন করছো, কোনো অ্যান্সার নাই, যে আমার ইচ্ছা হচ্ছে তাই করছি। হ্যাঁ, কোনো অ্যান্সার দিচ্ছে না, মানে অ্যাপ্রোপ্রিয়েট কোনো লজিক সে দিতে পারছে না। তাহলে এটা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্স যদি হয়, আনপ্রেডিক্টেবল একটা বিহেভিয়ার, এটা হচ্ছে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। এবং এই বিহেভিয়ার গুলা বিজায়ার হবে। বিজায়ার মানে তোমরা জানো যে যেটা আসলে কখনোই কাম্য না বা কখনোই হতে পারে না বা হওয়া সম্ভব না, বিজায়ারটাই। হ্যাঁ, মানে একেবারে অস্বাভাবিক, বেশি মাত্রায় অস্বাভাবিক এই ধরনের। আর হ্যাভ নো পারপাস, এই যে কথাটি বললাম, যে যদি অ্যান্সার দেওয়া হয় যে তুমি এটা কেন করছো, তাহলে এর কোনো অ্যান্সার নেই। হ্যাঁ, আর একটা হচ্ছে ল্যাক অফ ইনহিবিশন। আমাদের আসলে অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সামাজিক প্রতিবন্ধকতার কারণে বা সামাজিক রীতিনীতির কারণে, ধর্মীয় রীতিনীতির কারণে আমরা সবসময় কিন্তু সব কাজটা করতে পারি না। কিন্তু এইখানে ডিসঅর্গানাইজড বিহেভিয়ারে এই ল্যাক অফ ইনহিবিশনটা থাকবে, তাদের কোনো ইনহিবিশন থাকবে না, যা ইচ্ছা তাই করে ফেলবে, হুট করে একটা কাজ করবে, খুব আনপ্রেডিক্টেবল। তারপরে আরেকটা জিনিস এখানে লেখা আছে শুরুতেই, দেখো যে আনপ্রেডিক্টেবল অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্সেস যদি হয়, যে বিহেভিয়ারের যে ধরনের রেসপন্স থাকার কথা ঠিক তার অপোজিট একটা রেসপন্স বা একটা অন্যরকম রেসপন্স চলে আসছে, তো এটা হচ্ছে গিয়ে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। খুব সহজ কথায় তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এগুলো হচ্ছে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। আর এরপরে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ক্যাটাটনিক বিহেভিয়ারটা কি। ক্যাটাটনিক বিহেভিয়ারের এই যে এখানে কয়েকটা সিমটম দেয়া আছে, এই সিমটম গুলা থাকতে হবে। এই সিমটম গুলো যদি থাকে তাহলে আমরা বলবো এটা ক্যাটাটনিক বিহেভিয়ার। প্রথমটা হচ্ছে স্টুপর। স্টুপরটা কি? স্টুপরটা হচ্ছে একেবারে ল্যাক অফ রেসপন্স টু এনি স্টিমুলাস, যে কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিচ্ছে না, কোনো ইমোশনাল রেসপন্স নাই, মানে একদম স্টুপর কথার মানে আমরা যা বুঝি একেবারে হাবাগোবা। হ্যাঁ, মানে কোনো কিছুতেই তার কোনো রেসপন্স থাকবে না, এটা থাকতে পারে। ক্যাটালেপসি থাকতে পারে। ক্যাটালেপসি একটা টার্ম। ক্যাটালেপসিটা হচ্ছে যে মেনটেনেন্স অফ এ পোস্টার এগেনস্ট এ গ্র্যাভিটি, মানে যদি আমরা পেশেন্টকে বলি এভাবে হাত উঠিয়ে রাখতে, সে এইভাবে একটা মানে অ্যাবনর্মাল পিরিয়ড অফ টাইম সে এটাকে হাত এইভাবে ধরে রাখবে, একটা গ্র্যাভিটির এগেনস্টে সে এইভাবে ধরে চুপচাপ বসে থাকবে। তো এগুলো হচ্ছে ক্যাটালেপসি। আরেকটা হচ্ছে ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি। ওয়াক্সি ফ্লেক্সিবিলিটির কথাটা হলো যে মোমের মতো এখানে বাঁকানো যাবে, পেশেন্টের হাতটাকে এইভাবে এইভাবে মোচড়ানো, বিভিন্নভাবে তুমি যদি বাঁকাও, একটা মোমের পুতুলকে যেভাবে বাঁকানো যায়, পেশেন্টকেও ঠিক সেইভাবে এইভাবে আঁকা বাঁকা করে একটা গ্র্যাভিটির এগেনস্টে, ক্যাটালেপসি যেহেতু থাকবে, একটা গ্র্যাভিটির এগেনস্টে এইভাবে ধরে বসে রাখা যাবে অনেকক্ষণ ধরে। তারপরে মিউট থাকতে পারে পেশেন্ট। মিউট হচ্ছে কি পেশেন্ট একেবারে কোনো একেবারে কথা বলবে না, অথবা একেবারে মিনিমাল রেসপন্স, ভার্বাল রেসপন্স এরকম থাকবে। নেগেটিভিজম থাকবে। নেগেটিভিজম কথাটা আর পরে একটু আমরা আরো আলোচনা করব। নেগেটিভিজমটা হচ্ছে গিয়ে একেবারে তার কোনো কিছুর মধ্যেই, মানে তার কোনো আগ্রহ নাই, কোনো ইনভলভমেন্ট নাই, কোনো কথা বললে উত্তর দেয় না, কোনো কথা শুনে না। হ্যাঁ, এরকম একটা আচরণ থাকবে। পোস্টারিং। পোস্টারিং এর কথাটা যেটা বললাম, যে তাকে যেভাবে বসিয়ে রাখবা, সে ঘন্টার পর ঘন্টা সেইভাবেই বসে থাকবে চুপচাপ, সেটা নিয়ে এইভাবেই থাকবে, এটা হচ্ছে পোস্টারিং। ম্যানারিজম থাকতে পারে। ম্যানারিজম কথাটার মানে কি? ম্যানারিজম মানে হলো যে আমরা যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার দেখাই, যেমন হচ্ছে গিয়ে আমরা কাউকে দেখলে সালাম করি, তারপরে সিনিয়র কেউ আসলে আমরা উঠে দাঁড়াই, তারপরে বড় কেউ আসলে অনেক সময় আমরা
পায়ে ছুঁয়ে সালাম করি, এইগুলো বিহেভিয়ার, এগুলো হচ্ছে আমাদের একটা ম্যানারিজম। আমরা অনেক সময় বলি যে সে ম্যানার জানে না বা তার ম্যানার খুব ভালো। ম্যানার মানে হচ্ছে কি এই বিহেভিয়ার, ম্যানারিজমটা হচ্ছে এই বিহেভিয়ারটার মানে এই যে ম্যানারের যে বিহেভিয়ার গুলো, সালাম দেওয়া, তারপরে উঠে দাঁড়ানো, কথা বলা বা এই ধরনের কাউকে সম্মান দেখানো, হ্যাঁ, এগুলো সে অতিরিক্ত মাত্রায় চর্চা করবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে, যেখানে যা করার দরকার নাই অথচ সে এই কাজগুলো করছে। এটা হচ্ছে ম্যানারিজম। এরপরে স্টেরিওটাইপিং থাকতে পারে। স্টেরিওটাইপিং বিহেভিয়ারটা কি? স্টেরিওটাইপিং বিহেভিয়ারটা আমাদের হচ্ছে যে একটা রিপিটেড পারপাসলেস মুভমেন্ট, যে এইভাবে হাততালি দিচ্ছে, তারপরে ঘাটটা এইভাবে হঠাৎ করে বাঁকাচ্ছে, একটু পর পর সে বাঁকাচ্ছে, যে যার কোনো আসলে কোনো পারপাস নেই, কিন্তু রিপিটেডলি সেটা করছে। অ্যাজিটেশন থাকতে পারে। অ্যাজিটেশন মানে খুব অস্থির থাকবে, হ্যাঁ, চুপচাপ কোথাও বসে থাকতে পারছে না, একবার উঠে দাঁড়াচ্ছে, আবার বসছে, আবার একটু বাইরে যাচ্ছে, আবার ভিতরে আসছে। এই যে একটা অ্যাজিটেশন, একটা অস্থিরতা, একটা মানে ইনার ফিলিং অফ রেস্টলেসনেস একটা থাকবে, এই ধরনের একটা অ্যাজিটেশন থাকে। গ্রিমেসিং থাকতে পারে। গ্রিমেসিং কথাটার মানে হচ্ছে গিয়ে এই যে কোনো কিছু চিবানোর মতো এই যে মুখটা করা বা এরকম স্ম্যাকিং মুভমেন্ট করা, এগুলো থাকবে। ইকোলালিয়া থাকতে পারে। ইকোলালিয়া কথাটার মানে হচ্ছে, ইকোলালিয়া এবং ইকোপ্রাক্সিয়া দুটো কথা আছে। ইকোলালিয়াটা হচ্ছে যে আমি যে কথাটা বলছি পেশেন্ট ঠিক সেই কথাটাই আমাকে আবার রেসপন্স করবে। যেমন আমি যদি পেশেন্টকে বলি আপনি কেমন আছেন, পেশেন্টও বলবে আপনি কেমন আছেন। আমি যদি বলি আজকে কি আপনি ওষুধ খেয়েছেন, পেশেন্টও বলবে আপনি কি আজকে ওষুধ খেয়েছেন। মানে আমি যা অ্যান্সার করব পেশেন্ট ঠিক সেই অ্যান্সারটাই করবে। এরপর হলো ইকোপ্রাক্সিয়া। ইকোপ্রাক্সিয়াটা হলো ঠিক আমি যে বিহেভটা করব পেশেন্ট ঠিক সেই বিহেভটাই করবে। হ্যাঁ, ইকোপ্লালিয়া এবং ইকোপ্রাক্সিয়া দুটো মনে রাখার একটা সহজ বুদ্ধি। ইকোলালিয়া হচ্ছে আমরা মোবাইলে আমাদের টকিং টম একটা অ্যাপস ছিল, আমি যা বলি ঠিক সে সেটাই আবার রিপ্লাই করে, এটা হচ্ছে ইকোলালিয়া। আর ইকোপ্রাক্সিয়া হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো কিছু করি, যেমন আমি যদি পেশেন্টের সামনে এইভাবে এই গালটা একটু চুলকাই, পেশেন্টও গাল চুলকাবে। আমি যদি পেশেন্টের সামনে উঠে দাঁড়াই, পেশেন্টও উঠে দাঁড়াবে। আমি যদি পেশেন্টের সামনে বসি, পেশেন্টও আমার সামনে সামনে বসে যাবে, অ্যাজ ইফ যে সে আমাকে কপি করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে ইকোপ্রাক্সিয়া। তো এই যে সিমটম গুলো এখানে বলা হলো, এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে ক্যাটাটনিক বিহেভিয়ার। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ। ডিসঅর্গানাইজড স্পিচটা আমরা গতদিনে যেটা আলোচনা করেছি, তোমরা যদি একটু খেয়াল করতে পারো, যে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন, হ্যাঁ, যে ঘন ঘন এই যে কুইকলি জাম্প করবে, একটা টপিক থেকে আরেকটা টপিকে জাম্প করবে, কিন্তু দুটো টপিকের মাঝে কোনো রিলেশন থাকবে না। এটা হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম যে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন। তো ডিসঅর্গানাইজড স্পিচটা হচ্ছে এরকম এক্সট্রিম পর্যায়ে লুজেনিং অফ অ্যাসোসিয়েশন সেখানে থাকবে। এর সাথে এখানে কি থাকবে? নিওলজিজম। নিওলজিজম মানে কি? যে বলছে যে মেড আপ ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট হ্যাভ নো মিনিং টু হিম। মানে সে নতুন নতুন শব্দ তৈরি করবে, নতুন নতুন ফ্রেজ তৈরি করবে, নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে, যেগুলোর আসলে কোনো মানে নাই, এরকম নিওলজিজম থাকতে পারে। তারপরে এনগেজ ইন ইনকোহেরেন্ট। ইনকোহেরেন্ট আর লুজেনিং অফ অ্যাসোসিয়েশন এগুলো প্রায় একই, যে আমরা যেটাকে বলি যে ওয়ার্ড সালাদ। সালাদের ভিতরে যেরকম অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট একত্রে থাকে, কিন্তু মানে কোনোটাই কোনোটার সাথে মিশে না আর কি। তো এইরকম ওয়ার্ড সালাদ হবে, সে অনেকগুলো কথা বলবে, অনেকগুলো ওয়ার্ড বলবে, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিশতে থাকবে না, একেবারে বাংলায় বলতে গেলে একেবারে আবল তাবল কথাবার্তা বলবে। হ্যাঁ, আর রিপিটেড থিং অ্যানাদার পারসন সেজ, তুমি যা বলবা সেটা সে আবার রিপিট করবে অনেকটা ইকোলালিয়ার মতো। তো এগুলো যদি থাকে সেগুলো হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ। এখানে একটা জিনিস একটু বলে রাখি, অড এবং ডিসঅর্গানাইজড, হ্যাঁ, দুটো কথা আছে আমাদের। অডটা হচ্ছে যে জিনিসটা আসলে খারাপ, জিনিসটা আসলে ভালো না, বা যেখানে যেটা বলা উচিত না। অডের ডেফিনেশন যদি বলি, যে অডটা হচ্ছে অড বা অ্যাবনর্মাল, এটার ডেফিনেশন হচ্ছে যেখানে যা করা উচিত সেখানে সেটা না করা, আর যেখানে যেটা করা উচিত না সেখানে সেটা করে ফেলা, এটাই হচ্ছে অড। তো অড এবং ডিসঅর্গানাইজডের মধ্যে, অডের মধ্যে তাও একটা কোনো রকমের রিলেশন পাওয়া যায়, যে আচ্ছা ঠিক আছে জিনিসটা করা উচিত হয় না, করে ফেলেছে। কিন্তু ডিসঅর্গানাইজডের মধ্যে বিষয়টা হচ্ছে কি আসলে একেবারেই মানে কোনো দিক থেকেই এটাকে আর মানে ইয়ে করা যাবে না, তোমার হচ্ছে কোনো কোনো দিক থেকেই এটাকে আর ইয়ে করা যাবে না, অর্গানাইজ করা যাবে না, কোনোভাবেই বোঝানো যাবে না। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে নেগেটিভ সিমটমস। আচ্ছা, নেগেটিভ সিমটমসটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, এখানে আমি একটু সহজ করে বলেছি নেগেটিভ সিমটমসটা। নেগেটিভ সিমটমস 5টা এ দিয়ে মনে রাখবা। 5 এস। 5 এস কি? অ্যালোগিয়া। অ্যালোগিয়াটা হচ্ছে ল্যাক অফ ল্যাঙ্গুয়েজ।
অর্থাৎ সে পেশেন্ট একেবারেই কথা বলবে না, অথবা কথা বললেও সে খুবই কম পরিমাণে কথা বলবে, যেটা দিয়ে আসলে সে কোনো কিছু বুঝাইতে পারবে না। দ্বিতীয় এটা হচ্ছে এফেক্টিভ ফ্ল্যাটেনিং। এফেক্ট আমরা গতদিনে বলেছি যে একটা পিরিয়ড অফ টাইম পেশেন্টকে দেখে আমাদের কি মনে হয় যে সে কি খুশি আছে, নাকি রাগান্বিত আছে, নাকি খুব টেনশনে আছে। কিন্তু এফেক্টিভ ফ্ল্যাটেনিং, ফ্ল্যাট মানে একদম, মানে তাকে দেখে বোঝাই যাবে না যে সে আসলে রেগে আছে নাকি খুশি হয়ে আছে, নাকি একটা একটা মানে ফ্ল্যাট একটা ফেশিয়াল এক্সপ্রেশনলেস একটা ফেস নিয়ে সে বসে থাকবে, এটা। আর এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাভলিউশন। অ্যাভলিউশনটা হলো গিয়ে আমরা যেটা বলি যে কোনো কিছুর ভিতরে তার ইনভলভমেন্ট থাকবে না। তাকে খেতে না বললে সে খাবে না, তাকে বসতে না বললে সে বসবে না, তাকে উঠে দাঁড়াইতে না বললে সে বসবে না। মানে কোনো কিছুর মধ্যেই তাকে সে নিজে থেকে কোনো কিছুর ভিতরে আগ্রহী হবে না। অ্যানহেডোনিয়া, অ্যানহেডোনিয়া জিনিসটা মানে হচ্ছে ল্যাক অফ ইমোশন যদি থাকে। ইমোশন মানে যেখানে তার দুঃখ পাওয়ার কথা দুঃখ পাচ্ছে না, খুশি হবার কথা তার সামনে কেউ কৌতুক বলছে সে চুপচাপ বসে আছে। মানে কোনো কিছুর ভিতরে তার কোনো এক্সপ্রেশন নেই, তার কোনো ইমোশন নেই। আর একটা হলো অ্যাসোশিয়ালিটি, যেটা হচ্ছে গিয়ে অ্যাসোশিয়ালিটি বলতে আমরা যে সোশ্যাল যে কমিউনিকেশন গুলো আমাদের থাকে, যে আমরা মানুষের সাথে মিশবো, মানুষের সাথে কথা বলবো। আমার বাড়িতে কেউ আসলে আমি তার সাথে গিয়ে তাকে গিয়ে সালাম দিব, বা কেউ আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, আমি পাল্টা জিজ্ঞেস করবো যে আপনি কেমন আছেন। এই ধরনের যে সোশ্যাল বিহেভিয়ার গুলো এগুলো থাকবে না। এইগুলো পাঁচটা মিলে হচ্ছে আমাদের নেগেটিভ সিমটম। তো তাইলে এই জিনিসগুলো যদি বুঝো যে ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ, তাহলে আরেকবার একটু রিকল করি যে এই টু অর মোর অফ দ্য ফলোইং সিমটম থাকতে হবে। হ্যাঁ, যে ডিলুশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার, আর হচ্ছে নেগেটিভ সিমটম। এই পাঁচটার ভিতরে যে কোনো দুটো যদি থাকে তাহলে আমরা বলবো যে সিজোফ্রেনিয়া। এখন আরেকটা কথা আছে, পাঁচটার মধ্যে দুটো সিমটম থাকতে হবে, সেটা অ্যাটলিস্ট 6 মান্থ, 6 মাস ধরে থাকতে হবে। অর্থাৎ টোটাল ডিউরেশন অফ ইলনেসটা হইতে হবে 6 মাসের। 6 মাসের কম হলে কিন্তু আমরা তাকে সিজোফ্রেনিয়া বলতে পারবো না। হ্যাঁ, তো সিজোফ্রেনিয়া হতে গেলে ডিউরেশন অ্যাটলিস্ট আমাদের হতে হবে 6 মাস। বাকি যে কথাগুলো বলা আছে এর ভিতরে দেখো ক্রাইটেরিয়া বি তে বলা আছে যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ইন মেজর এরিয়াস লাইক ওয়ার্ক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। অর্থাৎ মানে সিমটম গুলো হইলেই শুধু হবে না, সিমটম গুলো হওয়ার পরে মানুষের নর্মাল লাইফটাকে হ্যাম্পার করতে হবে। এটা যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রেই সত্যি। আমাদের সবার মধ্যেই কিছু কিছু মেন্টাল অ্যাবনর্মালিটি থাকে। কারো রাগ বেশি থাকে, কেউ বেশি হাসে, কেউ বেশি কথা বলে, কেউ একটুতেই কান্না করে। বাট এগুলো কিন্তু আসলে মানসিক রোগ না, এগুলো আসলে সাইকিয়াট্রিক ডিজিজ না। তখনই আমরা এগুলোকে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বলবো যখন এটা আমার নর্মাল ফাংশনাল লাইফকে হ্যাম্পার করবে, তখন হচ্ছে এটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আর এরপরের যে জিনিসগুলো এগুলো এত মনে রাখার দরকার নাই যে অন্য কোনো ডিজিজ দিয়ে এগুলোকে এক্সপ্লেন করা যাবে না, এবং অন্য কোনো ড্রাগের বা সাবস্টেন্সের ইফেক্টে হবে না। এবং হচ্ছে গিয়ে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যদি থাকে তাহলে একদম গ্রসলি ডিলিউশন, হ্যালুসিনেশন না থাকলে সিজোফ্রেনিয়া বলা যাবে না। এগুলো তোমাদের এত মনে রাখার দরকার নেই, শুধু ওই কথাটাই মনে রাখো যে পাঁচটার মধ্যে দুটো বা তার বেশি সিমটম থাকতে হবে এবং এটা অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। এই যে কথাটা আমরা বললাম, হ্যাঁ, ডিউরেশন 6 থেকে 1 মাস। তাহলে এখন কথা হলো যে ডিউরেশন যদি 6 মাসের উপরে হয় তখন আমরা সিজোফ্রেনিয়া বলবো। এখন ডিউরেশন যদি 6 মাস না, 6 মাসের কম হয় তখন আমরা কি বলবো, যে এই সিমটম গুলোই আছে কিন্তু ডিউরেশন 6 মাসের কম এবং 1 মাসের বেশি যদি হয় তখন আমরা কি বলবো? তখন আমরা এটাকে বলবো সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। এটা আরেকটা সাইকোটিক ডিসঅর্ডার। সিমটম একই কিন্তু ডিউরেশন 6 মাসের কম বাট 1 মাসের বেশি, তখন আমরা এটাকে বলবো সিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। আর যদি ডিউরেশনটা মানে এই সিমটমের ডিউরেশন গুলো 1 মাসেরও কম হয় তখন আমরা কি বলবো এটাকে? তখন আমরা এটাকে বলবো ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার। ওকে, যদি ডিউরেশন 1 মাসেরও কম হয় তাহলে এটাকে আমরা বলবো ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার। আচ্ছা, এছাড়া আর কি কি সাইকোটিক ডিসঅর্ডার আছে দুই একটা নাম আমরা একটু জানি। একটা হচ্ছে ডিলুশনাল ডিসঅর্ডার, আরেকটা আমরা বলি যে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। ডিলুশনাল ডিসঅর্ডারটা কি? যে পেশেন্টের অন্য কোনো সিমটম নাই, শুধুমাত্র একটা বা দুইটা ডিলুশন আছে, আর কোনো সিমটম নাই, কোনো হ্যালুসিনেশন নাই, কোনো ডিসঅর্গানাইজড বিহেভিয়ার নাই, তারপরে হচ্ছে গিয়ে কোনো তোমার ডিসঅর্গানাইজড স্পিচ নাই, কোনো ক্যাটাটনিক বিহেভিয়ার নাই, কোনো নেগেটিভ সিমটম নাই। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিলুশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ডিলুশনাল ডিসঅর্ডার।
আর সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডারটা কি? সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার এটাও আরেকটা সাইকোটিক ডিসঅর্ডার। এখানে সিজোফ্রেনিয়ার মতো সিমটম থাকে। অন দ্য টপ অফ দ্যাট, যে সিজোফ্রেনিয়ার এই সিমটম গুলোর সাথে আবার কিছু মুডের সিমটম চলে আসে। আমরা যখন মুড ডিসঅর্ডার গুলো পড়াবো তখন এটা আরো ক্লিয়ার হবে। জাস্ট শুধু নামগুলো জেনে রাখো যে এটা একটা, এগুলো কয়েকটা সাইকোটিক ডিসঅর্ডার। এখন যে জিনিসটা, যে সিজোফ্রেনিয়া কেন হয়, হ্যাঁ, আসলে এটা একটা প্রশ্ন থাকতে পারে এখানে, কেন হয়? এখন পর্যন্ত যতগুলো কারণ আবিষ্কার হয়েছে তার মধ্যে যেটা বলা হয় যে সিজোফ্রেনিয়া মোস্ট ইম্পর্টেন্ট কজটাই হচ্ছে গিয়ে জেনেটিক। হ্যাঁ, যে এখানে দেখো তোমরা যে জেনেটিক কজের ভিতরে লেখা আছে যে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, এটা হয় ইন মেনি জিনস, লাইক এই যে ZNF804A, এই জিনটাকেই এখন পর্যন্ত বেশি দায়ী করা হচ্ছে। এছাড়া কপি নাম্বার ভেরিয়েশন হতে পারে, রেয়ার ভেরিয়েন্ট হতে পারে, অর্থাৎ যে জেনেটিক কারণেই আসলে মেইন সমস্যাটা হয়। এছাড়া কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, যেমন ম্যাটারনাল ম্যালনিউট্রিশন, ম্যাটারনাল ইনফেকশন, বার্থ কমপ্লিকেশন। হ্যাঁ, তারপরে দেখা যায় যে আরবান বার্থে বেশি হয় যে ম্যাটারনাল ম্যালনিউট্রিশন এবং ম্যাটারনাল ইনফেকশন। এই যে আমরা যে বারবার অ্যান্টিনেটাল চেকআপের কথা বলি, তারপরে হচ্ছে যে মায়েদের স্বাস্থ্যের কথা বলি, এগুলো কিন্তু আসলে বাচ্চার পরবর্তীতে মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু আসলে জরুরি। আর আদারের ভিতরে ক্যানাবিস যারা ইউজ করে তাদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এটা নিয়ে আরো অনেক কিছু কথাবার্তা আছে, জাস্ট যদি একটু মনে রাখো, ক্যানাবিস বা গাঁজা যেটি, যারা বেশি মাত্রায় গাঁজা সেবন করে তাদের এরকম সিজোফ্রেনিয়ার সিমটম বা সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া অনেকগুলো হাইপোথিসিস কাজ করে, ডোপামিন হাইপোথিসিস, গ্লুটামেট হাইপোথিসিস, হ্যাঁ, ইমিউনিটি, ইনফ্লামেটরি, এই ধরনের বিভিন্ন ধরনের হাইপোথিসিস। তো মেইনলি মনে রাখো যে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল এই ফ্যাক্টরগুলো বেশি দায়ী। ঠিক আছে, আচ্ছা। ডোপামিন নিয়ে এই পর্যন্ত যতগুলো হাইপোথিসিস এই সিজোফ্রেনিয়া নিয়ে হয়েছে তার মধ্যে এই ডোপামিন হাইপোথিসিসটাই সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য হয়েছে। এত মানে ছবিটা দেখে খুব জটিল মনে হচ্ছে, বাট এত জটিল করে মনে রাখার দরকার নেই। শুধু একটা জিনিস মনে রাখো যে এখানে কর্টিকোস্ট্রাটাল যে পাথওয়েটা থাকে, এই কর্টিকোস্ট্রাটাল এবং কর্টিকোনাইগ্রাল, এই যে দেখো সাবস্টান্সিয়া নাইগ্রা এবং স্ট্রাটাম, এর সাথে কর্টেক্সের এই যে কানেকশন, এই যে পাথওয়ে গুলা, এই পাথওয়েতে ডোপামিনের অ্যাক্টিভিটিস অনেক বেশি হয়ে যায়, যে কারণে সিজোফ্রেনিয়া লাইক এই সিমটম গুলো তৈরি হয়। এটাই হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে মানে গ্রহণযোগ্য থিওরি। ঠিক আছে, এটাও তোমাদের দরকার নাই এত। এখন সিজোফ্রেনিয়া পেশেন্টকে আমরা ম্যানেজ করব কিভাবে, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন হতে পারে, তাই না? যে হাউ টু ম্যানেজ। ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা, যে কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারই ম্যানেজমেন্ট লিখতে গেলে বা পরীক্ষায় যদি আসে হাউ টু ম্যানেজ দ্য কেস, দুটো পয়েন্ট অবশ্যই উল্লেখ করবা। একটা হচ্ছে গিয়ে নন ফার্মাকোলজিক্যাল আর একটা ফার্মাকোলজিক্যাল। এটা তোমরা এমনিতেও করো, অন্যান্য সাবজেক্ট গুলোতেও লেখো। তো এই যে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে তোমরা কমনলি যে কথাটি সবাই লেখো, বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও লিখেছি, যে এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স। হ্যাঁ, বাট এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স অফ হোয়াট? এটা অনেক সিনিয়র স্যারকে আমি দেখেছি তারা এখন এই জিনিসটা নিয়ে একটু হাসাহাসিও করেন বা একটু বিরক্ত হন, যে এই যে গদবাধা একটা কথা লেখেন, এক্সপ্লানেশন অফ রিঅ্যাসুরেন্স। তো নন ফার্মাকোলজিক্যাল কথাটা হচ্ছে যে এক্সপ্লানেশন টু দ্য guardians regarding the diagnosis, nature of illness, treatment option and probable outcome of the illness. তুমি এক্সপ্লেন করবা, কাকে এক্সপ্লেন করবা? তোমার এক্সপ্লেন করতে হবে কিন্তু পেশেন্টকে না, কারণ সিজোফ্রেনিয়াতে একটা কথা বলি নাই, যেটা সিজোফ্রেনিয়াতে কিন্তু এটা হচ্ছে ডিসঅর্ডার অফ থট, মানুষের চিন্তার অসুখ। এটা মানুষের চিন্তার প্রসেস, যে থট প্রসেস আমাদের থাকে, এই থট প্রসেসের অ্যাবনর্মালিটির কারণে কিন্তু সিজোফ্রেনিয়া, এটাই কিন্তু সিজোফ্রেনিয়া হয়। তো যেহেতু থট প্রসেসের অ্যাবনর্মালিটি থাকে, পেশেন্টের কিন্তু ইনসাইট লস্ট হয়ে যায়। ইনসাইট আমরা পড়েছিলাম গত দিনে, হ্যাঁ, মনে রাখতে পারো কিনা দেখো, যে ইনসাইট এবং সোশ্যাল জাজমেন্ট দুটো কথা আমরা বলেছিলাম, সেই ইনসাইট এবং সোশ্যাল জাজমেন্ট লস্ট হয়ে যায়। পেশেন্ট কিন্তু বুঝবে না, তুমি পেশেন্টকে যতই বোঝাও যে আপনার এই অসুখ হয়েছে, আপনার ওষুধ খেতে হবে বা এগুলোর জন্য এই চিকিৎসা নিতে হবে, পেশেন্ট কিন্তু এগুলো স্বীকার করবে না। পেশেন্ট বলবে আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, মানুষ আমাকে সন্দেহ করে, বা মানুষ আমাকে নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে, বা আমি মনে মনে যা চিন্তা করি এটা সবাই জেনে যায়। এই যে 2-4 জন মানুষ সবসময় আমাকে নিয়ে কথা বলে,
তাদেরকে দেখা যায় না, এগুলা তো সত্যি, এগুলো কোনো সমস্যা না, পেশেন্ট এই কথা বলবে, অর্থাৎ তার কোনো ইনসাইট থাকবে না। তো এই জন্য এক্সপ্লানেশনটা আমার দিতে হবে পেশেন্টের গার্জিয়ানকে। কি কি ব্যাপারে এক্সপ্লানেশন দিব? যে ডায়াগনোসিস আমার তাকে বলতে হবে যে আপনার যে রোগী, আপনার রোগীর বা আপনার আত্মীয় বা আপনার যে কাছের আপনজন, তার যে অসুখটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা গুরুতর মানসিক অসুখ, এর নাম হচ্ছে সিজোফ্রেনিয়া। এটা নেচার অফ ইলনেসটাও তাকে বুঝতে হবে, যেটা একটা গুরুতর মানসিক অসুখ। হ্যাঁ, এবং এর ট্রিটমেন্ট অপশন কি, যে আমরা তাকে হসপিটালে অ্যাডমিট করব, নাকি আমরা তাকে বাসায় বসে ওষুধ খাওয়াবো, তাকে আমরা ইনজেক্টেবল ফর্মে ওষুধ দিব, নাকি ওরাল মেডিকেশন দিব, এই এক্সপ্লানেশন গুলো তাকে দিতে হবে। এবং এই প্রবাবল আউটকাম অফ দ্য ইলনেস, যে আজকে ট্রিটমেন্ট শুরু করলে কালকেই কিন্তু আপনার রোগী ভালো হবে না, এর জন্য ভালো হতে গেলে কিছু সময় লাগবে, আপনার রোগীর সিমটম ভালো হবার পরেও বেশ কিছুদিন ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। হ্যাঁ, এগুলো এগুলো তাকে বুঝিয়ে দিতে হবে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে, এটা হচ্ছে হসপিটালাইজেশন ইফ নিডেড। ইফ নিডেড কথাটার মানে হচ্ছে যে পেশেন্ট সিজোফ্রেনিয়া হলেই তাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন নেই, বাসায় রেখেও ট্রিটমেন্ট করা সম্ভব। কখন ভর্তি করাবো? ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন কথাটা তোমরা হয়তো বা মেডিসিনেও পড়েছো, আমাদের এখানেও আছে ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন। সেটা হচ্ছে যে পেশেন্ট যখন এমন পরিস্থিতি তৈরি হবে যে পেশেন্ট হচ্ছে গিয়ে এখন আর নিজে নিজে ওষুধ খাচ্ছে না, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, বাসায় রেখে তাকে ওষুধ খাওয়ানো সম্ভব না, কিংবা যে পেশেন্টের নিজের সেফটি এনশিওর করা সম্ভব হচ্ছে না, বা পেশেন্টের কারণে অন্যদের সেফটি এনশিওর করা সম্ভব হচ্ছে না, এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, কিরকম? যে পেশেন্ট চিন্তা করছে যে তার যে আত্মীয় স্বজন, যে তার বাবা মা ভাই বোন, তারা তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, তো তারা যেন তাকে মেরে ফেলতে না পারে, এই জন্য পেশেন্ট কি করছে, সে একটা দা বা বটি নিয়ে সবাইকে মারার চেষ্টা করছে। তো তার কারণে অন্যদের সেফটি এনশিওর মানে হ্যাম্পার হচ্ছে, পেশেন্টের নিজের সেফটিও কিন্তু এখানে হ্যাম্পার হতে পারে। এরকম ভায়োলেন্ট বিহেভিয়ার করলে সেও ব্যথা পেতে পারে, আঘাত পেতে পারে। কিংবা অনেক সময় আমরা এই গতদিনে পড়েছি ডিলিউশন পড়ানোর সময়, যে ডিলিউশন অফ কন্ট্রোল, যে পেশেন্টের বিলিভ হচ্ছে যে অন্য কেউ তাকে কন্ট্রোল করছে, এবং এর সাথে অডিটরি হ্যালুসিনেশন থাকে। এখন কেউ তাকে হয়তো কমান্ড করছে যে তুমি গিয়ে এখনই ছাদ থেকে লাফ দাও, এখন যেহেতু অন্যরা কমান্ড করছে, তাকে রিমোট কন্ট্রোলের মতো চালাচ্ছে, সে উঠে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে দিতে পারে, এতে তার সেফটি হ্যাম্পার হতে পারে। এরকম যদি কোনো সন্দেহ থাকে বা রিস্ক থাকে, তখন আমরা পেশেন্টকে হসপিটালাইজড করব। আর কি করতে পারি? আর হচ্ছে কি, আমরা রেগুলার ফলো আপ করতে পারি, পেশেন্টকে রেগুলার ফলো আপ করতে হবে। যে পেশেন্ট ওষুধ খেলেই হবে না, ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদের কাছে ফলো আপে আসতে হবে রেগুলার। তো এগুলো হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এছাড়া যেহেতু পরীক্ষার হলে তোমাদের নাম্বার রিটেনে খুব বেশি থাকে না, 2.5 থেকে 5 নাম্বার, বেশি ডিটেল লেখার দরকার নেই। হসপিটালে ভর্তি হলে অবশ্যই তাকে জেনারেল ম্যানেজমেন্ট দিতে হবে, তার নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। যদি ওরাল মেডিকেশন ইনশিওর না করা যায়, ইনজেক্টেবল ফর্মে আমরা দিই, আমরা অনেক সময় লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ব্যবহার করি, অ্যান্টিসাইকোটিক যখন পড়াবো তখন বলবো এগুলো। আর এরপরে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কি? ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে একটা কথাই স্পষ্ট করে বলবো, যে অ্যান্টিসাইকোটিক উইথ অ্যাডিকুয়েট ডোজ এন্ড ডিউরেশন। ব্যাস, কথা শেষ, বেশি কথা বলার দরকার নেই। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিসাইকোটিক উইথ অ্যাডিকুয়েট ডোজ অ্যান্ড ডিউরেশন। ব্যাস, অ্যান্টিসাইকোটিক কি অ্যান্টিসাইকোটিক দিব, কতদিন দিব, এগুলো পরে ডিসাইড করবো আমরা, কিন্তু অ্যান্টিসাইকোটিকটা দিতে হবে এটা অ্যাডিকুয়েট ডোজে এবং ডিউরেশনে। এখন সিজোফ্রেনিয়ার কিছু গুড আউটকাম এবং ব্যাড আউটকামের কিছু ফ্যাক্টর রয়েছে, যেগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে যে এই আউটকামটা ভালো হবে না খারাপ হবে সিজোফ্রেনিয়া। গুড আউটকাম আমরা তখনই পাবো, যে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর যেটাকে আমরা বলি, যে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর তখনই হবে যদি অনসেটটা খুব সাডেন হয়। এগুলো প্রায় সব সাইকেট্রিক ডিজিজের জন্য প্রায় একই রকম, অনসেটটা সাডেন হতে হবে, শর্ট এপিসোড হতে হবে, এবং হচ্ছে গিয়ে যত লেট এজে অনসেটটা হবে তত তার আউটকাম ভালো হবে। এবং আগের যদি কোনো ফার্স্ট সাইকেট্রিক ইলনেসের যদি কোনো হিস্ট্রি না থাকে, তাহলে আউটকাম ভালো। এফেক্টিভ সিমটম আমরা যদি তার এই যে আমরা যেটা বলছিলাম যে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার, হ্যাঁ, যে সাইকোটিক সিমটমের সাথে মুডের সিমটম, বা এই যে মুড যখন ডিসঅর্ডার পড়াবো তখন এগুলো আসবে, মুডের সিমটম যদি না থাকে তখন হচ্ছে গিয়ে সিমটমটা ভালো। প্যারানয়েড টাইপ, অনেকগুলো টাইপ আছে সিজোফ্রেনিয়ার, আমরা দেখিয়েছি, তার মধ্যে প্যারানয়েড টাইপের আউটকামটা ভালো। হ্যাঁ, গুড ওয়ার্ক রেকর্ড, যে পেশেন্ট আগে খুব ভালো কাজকর্ম করতো, অফিসে কাজ করতো বা পড়ালেখায় ভালো ছিল, তারপরে হচ্ছে যে তার প্রফেশনাল লাইফ এসে ভালো ছিল, এরকম যদি হয় তাহলে তার রিকভার করার সম্ভাবনা অনেক বেশি। এবং গুড ড্রাগ কমপ্লায়েন্স,
ওষুধ রেগুলার খেতে হবে। আমাদের দেশের পেশেন্টরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় এটা আমাদেরই ব্যর্থতা, আমরা পেশেন্টকে বুঝাতে পারি না যে ওষুধ হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস খেয়ে তারপরে বন্ধ করে দেয় ডাক্তারের পরামর্শ ছাড়া। তো এরকম হলে কিন্তু আউটকাম খারাপ। আর সোশ্যাল সাপোর্ট থাকতে হয়। সিজোফ্রেনিয়ার পেশেন্টদেরকে একটু সাপোর্টিভ হতে হবে। তার সোসাইটি, তার ফ্যামিলি তার প্রতি যত বেশি সাপোর্টিভ হবে তত বেশি ভালো হবে। এমপ্লয়েড এবং ম্যারিড হলে, ম্যারেজ নিয়ে অনেক কথা আছে, এটা পরে আসবো আমরা। আর ব্যাড আউটকাম যেটা, সেটা হচ্ছে গিয়া ইনসিডিয়াস অনসেট যদি হয়, যে খুব ধীরে ধীরে গ্র্যাজুয়ালি অনসেট হয়েছে অনেকদিন ধরে, যদি পেশেন্টকে বা অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করা হয় যে কতদিন ধরে সমস্যা, আসলে ঠিক বলতে পারে না যে 6 মাস না 1 বছর না 1.5 বছর, ঠিক বোঝা যায় না, তাহলে কিন্তু আউটকামটা খারাপ। আর যদি লং এপিসোড হয়, এপিসোড যত লম্বা হবে তার আউটকাম তত খারাপ হবে। যত ইয়াং এজে সাইকিয়াট্রিক ডিজিজ গুলো শুরু হবে, অনসেট হবে, তার আউটকাম তত খারাপ। এবং প্রিভিয়াস সাইকিয়াট্রিক ইলনেস যদি থাকে তাহলেও আউটকাম খারাপ। নেগেটিভ সিমটমের আউটকাম খারাপ। আমরা যে সিমটম গুলো পড়িয়েছি, যে 5টা সিমটম, তার ভিতরে নেগেটিভ সিমটম যদি পেশেন্টের থাকে তাহলে সেই পেশেন্টের আউটকাম একটু খারাপ হয়। আর হচ্ছে এনলার্জ ল্যাটেরাল ভেন্ট্রিকল, এটা ইমেজিং করলে আমরা পাই। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, তার হয়তো বা কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ভিতরে তার বোনের, তার মায়ের বা তার বাবার কারো হয়তো বা এরকম সিজোফ্রেনিয়া ছিল, তাহলে কিন্তু তার আউটকাম খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আবার সোশ্যাল আইসোলেশন, যে অসুখের কারণে এখন সে একেবারে সারাদিন ঘর থেকে বের হয় না, তাহলেও তার আউটকাম খারাপ হতে পারে। একটা সময় কিন্তু ছিল যখন সাইকিয়াট্রিক পেশেন্টদেরকে আমরা বন্ধ করে রেখে, সোসাইটি থেকে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করতে পছন্দ করতাম, কিন্তু এখন এই থিওরিটা চেঞ্জ হয়েছে। এখন বলা হয় যে সাইকিয়াট্রিক পেশেন্টরা যত বেশি সোসাইটিতে মিশবে তত বেশি তাদের আউটকাম ভালো হবে। আর সিঙ্গেল, উইডোড এবং ডিভোর্স যদি হয় তাহলেও তার আউটকামটা খানিকটা খারাপ হয়। এখন এটা এত কিছু মনে রাখার দরকার নাই এই স্লাইডটাতে। যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি, যে তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে বা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে সিজোফ্রেনিয়া কখনো ভালো হয় কিনা, যে এটা তো একটা ক্রনিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা কোনো সময় ভালো হবে কিনা। ভালো হবে না এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আমরা যে বললাম যে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর এবং ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, এর ভিতরে ভালো হতেও পারে, খারাপও হতে পারে। তবে রিমিশনের রেট হচ্ছে কি 10 থেকে 60%। যে 10 থেকে 60% লোক একেবারে সিমটম ফ্রি হয়ে যেতে পারে। আর 20 থেকে 30% সিজোফ্রেনিক পেশেন্ট থাকে যারা কোনো না কোনো ভাবে অন মেডিকেশনে বা অন্যের সাপোর্টে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। 20 থেকে 30% পেশেন্ট, বাকি 20 থেকে 30% তারা কিছু সিমটম নিয়ে সারা জীবন হয়তো বা থাকবে, বাট সামহাও তারা তাদের লাইফটা লিড করবে, কোনো সমস্যা হবে না। আর 40 to 60% পেশেন্ট, এটা সিগনিফিকেন্ট তাদের কিছু ইম্পেয়ারমেন্ট থেকে যেতে পারে। তো কাজেই এই যে গুড প্রগনোস্টিক এবং ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, এগুলো কিন্তু আসলে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে যে তার যে ওয়ার্ক রেকর্ড বা ভালো রাখা, বা তাকে সোশ্যালাইজ করা, হ্যাঁ, তার সাপোর্টিভ একটা স্পাউস থাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তার মানে মেডিকেশন গুলো ইনশিওর করা, এগুলো কিন্তু আসলে পেশেন্টের আউটকামের জন্য খুব জরুরি। এবং এটা জাস্ট তোমাদের জানার জন্য আর একটা স্লাইড আমি জাস্ট শুধু একটু দেখানোর জন্য, যে ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস ডে বলে একটা ডে আছে, সেটা হচ্ছে 24শে মে। এবং ওয়ার্ল্ড সিজোফ্রেনিয়া অ্যাওয়ারনেস উইক, এটা হচ্ছে 20 to 27 মে, যেটা কিছুদিন আগেই পার হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি সিজোফ্রেনিয়া এন্ড আদার সাইকোটিক ডিসঅর্ডার। আদার সাইকোটিক ডিসঅর্ডার বলতে আমি তোমাদের কোশ্চেনে খুব বেশি আসতে দেখি নাই রিটেনে, এবং হচ্ছে গিয়ে যে ইয়েগুলো ম্যাচিং এবং এমসিকিউ এ আসে, সেগুলো হচ্ছে মেইনলি হলো এই সিমটম গুলো আসে, যে সিজোফ্রেনিয়া পেশেন্টের কি কি সিমটম থাকে বা ডিউরেশন কতদিন হতে পারে, এগুলো থাকতে পারে। আর রিটেনে সিজোফ্রেনিয়ার এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা আসতে পারে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মানে তোমাদের ওইভাবে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আসে না, তোমাদের জাস্ট আসতে পারে হাউ উইল ডায়াগনোস এ কেস অফ সিজোফ্রেনিয়া, হোয়াট আর দ্য সিমটমস অফ সিজোফ্রেনিয়া, এগুলো বলতে হবে। হ্যাঁ, তো গতদিনের যে জিনিসগুলো পড়িয়েছিলাম আমরা, যে এই যে ডিলুশন এবং হ্যালুসিনেশন, আর আজকে যে জিনিসগুলো বললাম, যে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার এবং ক্যাটাটনিক বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ, নেগেটিভ সিমটম, এগুলো যদি একটু ভালো করে বোঝো তাহলে তুমি সিজোফ্রেনিয়াকে সহজে ডায়াগনোসিস করতে পারবা। খুব বেশি কঠিন না। আচ্ছা, আর ক্যাটাটনিক বিহেভিয়ারটা পড়িয়েছে, ক্যাটাটনিক বিহেভিয়ারটাও এখান থেকেও কিন্তু কিছু কোশ্চেন এমসিকিউ বা ম্যাচিং চলে আসতে পারে, যে হোয়াট আর দ্য সিমটমস অফ ক্যাটাটনিক বিহেভিয়ার।
সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আর ক্যাটালেপসি, ওয়াক্সি, ফ্লেক্সিবিলিটি এগুলো যখন তোমাদের ক্লাস হবে, ক্লিনিক্যাল ক্লাস, ওই সময় পেশেন্টের সামনে গিয়ে এগুলো দেখালে এগুলো আরো বেশি মনে থাকবে। কাজেই ওই ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করো। আর আজকে এই পর্যন্তই থাক। আমরা এর পরের দিন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমরা যে কথাটি বললাম যে ম্যানেজমেন্টের ভিতরে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অ্যান্টিসাইকোটিক, আমরা পরের দিন অ্যান্টিসাইকোটিক গুলো নিয়ে একটু কথা বলবো, অ্যান্টিসাইকোটিকের সাইড ইফেক্ট এবং সেগুলোর সাইড ইফেক্টের আবার ম্যানেজমেন্ট, সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। আর আজকে এই পর্যন্তই থাকুক, জিনিসগুলো জাস্ট তোমাদের একটু নলেজে থাকার জন্য। আসলে এমবিবিএস পাস করার পরে বা মেডিকেল গ্রাজুয়েট হবার পরে তুমি একেবারে সাইকিয়াট্রিস্টদের ভিতরে মতো সবকিছু জানবা এটা আমরা আশা করি না, বাট একেবারে সামান্য কিছু নলেজ হলেও তোমাকে নিয়ে যেতে হবে। কারণ এই জিনিসগুলো যদি তুমি ডায়াগনোসিস করতে না পারো তাহলে কিন্তু পেশেন্ট তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটা আমরা আসলে একেবারেই চাই না। তো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা আবার পরের সেশনে অ্যান্টিসাইকোটিক নিয়ে কথা বলবো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।